হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা ক্লাস 11-এর রোটেশনাল মোশন এই চ্যাপ্টারটাতে আলোচনায় এলাম। এখানে চ্যাপ্টার নম্বর 7 এবং এই রোটেশনাল মোশনের একটা স্পেশাল টপিক হলো গড়ানো গতি বা রোলিং মোশন। আমরা কোন কোন গতির কথা আলোচনা করেছি? যখন আমরা একটা পয়েন্ট মাস বলেছি, পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা তার ট্রান্সলেশন বলেছি, তারপরে পয়েন্ট মাসে রোটেশন বলেছি, একটা বৃত্তপথে সেটা রোটেট করে, রোটেশন করেছি। এবার একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা বলেছি এরকম একটা ব্লক, সে একটা অনুভূমিক তল বরাবর এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকেও চলন বলেছি। আবার আমরা দেখেছি এরকম একটা চাকা বা একটা দৃঢ় বস্তু, সেই দৃঢ় বস্তু একটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এই সমস্ত গতির কথা আমরা আলোচনা করেছি। ফার্স্ট আমরা বলবো এখানে পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে এটা স্ট্রেট লাইনে যেতে পারে অথবা কার্ভে যেতে পারে, কার্ভ লাইনে যেতে পারে। এখানে এই কার্ভটা হচ্ছে ক্লোজ কার্ভ। এখানে কিন্তু আমি যে বস্তু দুটোর কথা বলছি এগুলো হচ্ছে সব এক একটা দৃঢ় বস্তু, এগুলো এক একটা রিজিড বডি। এই রিজিড বডির ক্ষেত্রে চলন কাকে বলবো না, যখন এই বস্তুর ভেতরে সব বিন্দুগুলোর গতিবেগ, যত বস্তু আছে, রিজিড বডি মানে অনেক অসংখ্য সে বস্তু কণার সমষ্টি, সেক্ষেত্রে তার যে বেগ, সেই বেগের মান, বিভিন্ন বিন্দুর যে বেগ, সেই বেগের মান এবং দিক কিন্তু সমান। প্রত্যেকটা বিন্দুর বেগের মান এবং দিক এক্ষেত্রে সমান। এই রকম হলে একে আমরা চলন গতি বলছি। এবার দেখো এখানে যদি বলি একটা এটা একটা ধরো চাকা, এই চাকাটাকে আমার এখানে বাঁধা আছে, এবার একে ঘোরানো হচ্ছে, তাহলে কি হবে? এই বিন্দুর বেগ 0, এইখানে একটা বেগ থাকবে, এখানে একটা বেগ থাকবে, সেই বেগগুলো কিন্তু আলাদা হবে। আবার এই বিন্দুর বেগ এই দিকে, হ্যাঁ, এই বিন্দু এখানে যে বিন্দুটা রয়েছে তার বেগের দিকে, বিভিন্ন বিন্দুর কিন্তু বেগের মান এবং দিক আলাদা, একই হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এই যে গতি, অর্থাৎ আমরা যদি ঘূর্ণন বলি, এখানে একটা বিন্দুর রেসপেক্টে এই বস্তুটার বিভিন্ন পার্টগুলো ঘুরছে, প্রত্যেকটা পার্টই একটা করে বৃত্তাকার পথে ঘুরছে। দেখো প্রত্যেকটা বিন্দু একটা করে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে অসংখ্য বৃত্তীয় গতির সমষ্টি আমরা পেয়েছি। এইটাকে আমরা বলছি পিওর রোটেশন, এটাকে আমরা বলছি পিওর রোটেশন অর্থাৎ বিশুদ্ধ ঘূর্ণন, এটাকে আমরা বলছি বিশুদ্ধ ঘূর্ণন। এরকম আমরা বিশুদ্ধ ঘূর্ণন পেয়েছি। এবার যদি আমরা মনে করি যে একটা চাকা, সে একটা অনুভূমিক তলের উপর, এই তলটা হলো গিয়ে হরাইজন্টাল প্লেন, এই অনুভূমিক যে পথ, অনুভূমিক পথের উপর এইটা ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এইখানে সাপেক্ষে যদি দেখি, তাহলে এই চাকাটার বিভিন্ন পার্ট এর সাপেক্ষে ঘুরছে, অর্থাৎ এখানে একটা স্পিন বা রোটেশন রয়েছে বা ঘূর্ণন রয়েছে। আবার এইদিকে গড়িয়ে যাওয়ার সময় এই ভরকেন্দ্রটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশন বা চলন রয়েছে। তাহলে এখানে ঘূর্ণন এবং চলন দুটোই রয়েছে। এই ঘূর্ণন এবং চলন, এই দুটোর যে সমষ্টি, এই দুটোর সমষ্টির ফলে এই পোর্শনগুলো ঘুরতে এই চাকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে এই চাকাটার যে ভরকেন্দ্র, সেটাকে আমি সেন্টার অফ মাস যদি বলি, এই চাকাটা যদি VCM বেগে এগিয়ে যায়, তাহলে এই বিন্দুটা যদি আমি শুধু লক্ষ্য করি, এই বিন্দুটাকে আমি স্ট্রেট লাইনে যেতে দেখব, যেহেতু এটা হরাইজন্টাল প্লেন, একে আমরা স্ট্রেট লাইনে যেতে দেখব। বাকি সমস্ত বিন্দুগুলো কিন্তু এই রকম করে বৃত্তপথে ঘুরতে দেখব। যদি এইখানে আমি দর্শককে বসিয়ে রাখি, আমি যদি কেন্দ্রে দর্শককে বসিয়ে রাখি, ভালো করে এটা বুঝতে হবে, এইখানে যদি কোনো দর্শক বসে থাকে, সে দেখবে এই যে বিন্দুগুলো সব হচ্ছে পিওর স্পিন হচ্ছে, পিওর রোটেশন হচ্ছে, এখানে দেখবে পিওর রোটেশন হচ্ছে, পিওর রোটেশন দেখতে পাবে।
এখানে যে অবজারভার সে দেখতে পাবে এখানে পিওর রোটেশান হচ্ছে। কিন্তু এখানে যে অবজারভার দাঁড়িয়ে আছে, এটাকে যদি আমি গ্রাউন্ড বলি, এই গ্রাউন্ডে যে অবজারভার দাঁড়িয়ে আছে সে এর চলন দেখতে পাবে। আর এই যে বিন্দুগুলো এর ঘূর্ণন এর সাপেক্ষে যেমন হচ্ছে তেমন সামনের দিকে এগিয়ে হয়ে যাচ্ছে। ধরো এই চাকাটা কিছু সময় পরে সে এই জায়গাটায় এলো। এই মুহূর্তে ধরো এখানে পি বিন্দু ছিল, তাহলে সেই পি বিন্দুটা কিছু সময় পরে যদি এই জায়গায় যায়, পি বিন্দুটা এইখানে পৌঁছলো, পি ড্যাশে পৌঁছলো। তাহলে এই ব্যক্তি দেখলো কি না, এই পি বিন্দুটা এখানে ছিল, তারপরে এখানে এসছে। এইখানে আস্তে আস্তে তার যে বিভিন্ন যে পজিশান চেঞ্জ হয়েছে, এখানে যখন ছিল তারপরে এখানে এলো, তখন এই জায়গাটা এলো, এখানে এলো, এই জায়গাটা এলো, আস্তে 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 তার পজিশান চেঞ্জ হয়ে সে এইরকম একটা জায়গায় এসছে। তখন এই গতিটা কিন্তু আর সহজ কোনো গতি থাকলো না, পিওর রোটেশানও থাকলো না, পিওর ট্রান্সলেশনও থাকলো না। এখানে এই যে গতিটা, এটা কিন্তু একটা মিশ্র গতি বা জটিল গতির উদাহরণ। এখান থেকে যে ব্যক্তি দেখছেন তিনি দেখবেন এটা একটা জটিল গতি, জটিল মিশ্র গতি। কেন জটিল মিশ্র গতি দেখবেন না? দেখো এই পয়েন্টটা এর সাপেক্ষে, এই ব্যক্তির সাপেক্ষে এই পয়েন্টটা কিন্তু সার্কুলার পাথে রোটেট করছে, আর এই ব্যক্তির সাপেক্ষে কিন্তু এখানে এইটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই পয়েন্টটা, প্রত্যেকটা পয়েন্ট এই চাকার উপরে যে কোনো পয়েন্টের সামনের দিকে একটা বেগ থাকবে এর সাপেক্ষে, এ তো স্থির এখানে গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে এই বেগটার সঙ্গে আর একটা বেগ থাকবে সেটাই চাকার ঘূর্ণনের জন্য। দুটো বেগ মিলিয়ে কিন্তু এই পয়েন্টটার বেগ হবে, যে কোনো পয়েন্টের বেগ হবে। আজকের আমরা বিশুদ্ধ গড়ানো গতি চাকার ওপর বিভিন্ন বিন্দুর বেগ এবং ত্বরণের কথা আলোচনা করব। তাহলে এখানে বিভিন্ন বিন্দু বলতে যে কোনো একটা বিন্দু নিয়ে নেব। প্রথমে আমরা প্রান্তীয় বিন্দু নেব, তারপরে আমরা মাঝের বিন্দুর কথা আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এখানে যে গড়ানো গতি বলছি, এই গড়ানো গতি মানে কি না, রোলিং মানে হচ্ছে কি ট্রান্সলেশন প্লাস রোটেশান। ট্রান্সলেশন আর রোটেশানের যোগফল হচ্ছে রোলিং। কারণ কি, এখানে ট্রান্সলেশন ঘটে, শুধুমাত্র ট্রান্সলেশন ঘটে এই সেন্টার অফ মাসের, বাকিগুলোর ক্ষেত্রে রোটেশান হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এই সেন্টার অফ মাসের মতো বেগ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই কারণে আমরা ইন জেনারেল রোলিংকে বলবো ট্রান্সলেশন প্লাস রোটেশান। এবারে আমি যদি এই যে চাকাটার কথা বলছি, এই চাকাটার বেগ যদি VCM বলি, তাহলে এই চাকাটার এক প্রান্তে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুর এই চাকার গতির সঙ্গে সঙ্গে এই বিন্দুর একটা এদিকে বেগ থাকবে, এইদিকে এর বেগ হবে VCM। এবং এর আবর্তনের জন্য দেখো, একটা বিন্দু যখন একটা বৃত্তপথে আবর্তন করে, সেই যে চাকাটা তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে এটার ব্যাসার্ধ যদি R হয়, তাহলে তার ট্যানজেন্সিয়ালি একটা বেগ থাকে, তার মান হচ্ছে ওমেগা ইন্টু R। আমি এখানে R ভেক্টর দেব না, তোমরা এটা ওমেগা R ধরে রাখো। এই ওমেগা ইন্টু R পুরোটার উপর ভেক্টর দিতে পারি, অথবা R ভেক্টর আমি এখানে দেখাবো না, এটা কিন্তু একটা ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে হবে, কারণ এটা এই রকম জায়গা থাকলে এই দিকে হবে, এই রকম জায়গা থাকলে এই রকম হবে, এই রকম জায়গা থাকলে এরকম হবে। মোট কথা, এই যে বিন্দুটাকে আমি আজকে দেখছি, এখন আমি লক্ষ্য করছি এই বিন্দুটার একটা বেগ VCM থাকবে। তাহলে সকল বিন্দুর জন্য এই VCMটা থাকবে কার রেসপেক্টে? এখানে যিনি দাঁড়িয়ে আছেন, অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে, গ্রাউন্ডে থাকা কোনো দর্শকের সাপেক্ষে এখানে এই যে বিন্দুগুলো, অর্থাৎ চাকার উপর সমস্ত বিন্দুর কিন্তু দুরকম বেগ থাকছে। একটা হচ্ছে V সেন্টার অফ মাস, সেটা সবার জন্য সমান, সবার জন্য V সেন্টার অফ মাস এদিকে VCM সবার জন্য কিন্তু VCM থাকবে। আর একটা থাকবে এই আবর্তন গতির জন্য বা বৃত্তীয় গতির জন্য এটা থাকবে। এইবারে আমরা এটাকে একেবারে সঠিক জায়গায়, একেবারে আমরা যে কোনো একটা পয়েন্টের জন্য তার বেগের রাশিমালাটাতে আমরা
বের করতে চাইবো, তার রাশিমালাটা কী হয় সেটা বের করতে চাইবো। অ্যাট ফার্স্ট আমি পজিশানটা বের করার চেষ্টা করব। এখানে আমরা বেগ আর ত্বরণ লিখে রেখেছি বটে, আমাদের পজিশানও চেঞ্জ কীরকম হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। অতএব এখন আর কথা বাড়ানো নয়, এখন তোমাদেরকে মোটামুটি একটা আমি ভিজুয়ালাইজ করলাম, আইডিয়া দিলাম। এবারে আমরা এগুলোতে হিসেবে চলে যাব। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের হিসেব করা সুবিধা। এখানে এই রকম চাকাটা আছে, এই বিন্দুটা পি, এইটা হলো সেন্টার অফ মাস, এইখানে গ্রাউন্ডের সাপেক্ষে একজন ব্যক্তি রয়েছেন, এই ব্যক্তি দেখছেন সেন্টার অফ মাসের গতি তিনি লক্ষ্য করবেন VCM, আর এখানে এই চাকাটার গতিবেগ হবে ওমেগা ইন্টু আর। চাকার এই তলার বিন্দুটার এইখানে পি বিন্দুর যে গতিবেগ এইটা হবে, আর এইদিকে হবে VCM, এদিকে হবে VCM। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো যে যখন চাকাটা মাটির উপর দিয়ে বা রাস্তার উপর দিয়ে, মাটি না বলে আমরা রাস্তা বলবো কারণ এখন মাটির রাস্তা খুব কম আছে, সব ঢালাই রাস্তা অথবা পিচের রাস্তা, আমরা বলবো যে রাস্তার উপরে এরকম রাস্তার উপর দিয়ে একটা চাকা গড়িয়ে যাচ্ছে। চাকার একদম নিচের পয়েন্টটা যেটা রাস্তার সঙ্গে আটকে আছে, সেই পয়েন্টের ক্ষেত্রে আমরা এদিকে একটা বেগ দেখব VCM, আর এইদিকে একটা বেগ দেখব। মনে করলাম VCM সমান ওমেগা ইন্টু আর। তাহলে আমি কি বুঝবো না, চাকার এই বিন্দুটার, এই পি বিন্দুটার তাৎক্ষণিক বেগ ভি পার্টিকেল বা ভিপি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে না VCM মাইনাস ওমেগা আর। এই বেগটা এর বেগটা বিয়োগ হয়ে যাবে, কারণ এই বেগটা যেদিকে আছে সেটা এটা তার বিপরীতে আছে। এই কারণে আমরা লিখব VCMটা যদি ওমেগা আর হয়, ওমেগা আর মাইনাস ওমেগা আর, সেখান থেকে আমি পাবো এর ভ্যালু 0। এটা হলো গিয়ে আমাদের এই পয়েন্টে থাকাকালীন এই পয়েন্টের যে বেগ, সেই বেগ হলো 0। অর্থাৎ এই মুহূর্তে, যেই মুহূর্তের কথা বলছি, এখানে আমরা এই দুটো সমান আমরা পাচ্ছি। অর্থাৎ দেখো, আমি রৈখিক বেগ এবং এই বিন্দুটার যে রৈখিক বেগ, এটা আমরা কোথা থেকে পাই? আমরা জানি যে কৌণিক বেগের সঙ্গে রেডিয়াস গুণ করলে আমরা রৈখিক বেগ পাই। এই বেগটা অর্থাৎ আমরা এই বিন্দুগুলোর যে বেগ, রৈখিক বেগ সব জায়গায় আছে, রৈখিক বেগ সব জায়গায় রয়েছে। এই বেগের মানটা আমরা যখন সেন্টার অফ মাসের মানের সঙ্গে সমান হবে, তখন আমরা বুঝতে পারছি যে এই বিন্দুটার, যে বিন্দুটা যখন আসছে এই কন্ট্যাক্টে, রাস্তার কন্ট্যাক্টে, তার বেগের মান 0 হবে। এবারে আমরা আরেকটা জিনিস আলোচনা করব যে ওমেগা আর VCM এর মধ্যে কোনো একটা যদি বড় হয়, ধরা যাক VCM বড়, VCM গ্রেটার দেন ওমেগা আর, এরকম যদি হয়, ধরো আমি ব্যাট দিয়ে একটা বলকে মেরেছি, মারতে গিয়ে বলটা একটু ঘুরেছে, রোটেট করছে, এবং তার সঙ্গে সঙ্গে জোরে আমি মারার ফলে দেখা যাবে ব্যাট দিয়ে আঘাত করার ফলে বলটা যে বেগে যাচ্ছে এবং তার যে ঘূর্ণনের ফলে প্রত্যেকটা এরকম বলটা ঘুরছে, ঘোরার জন্য যে ওমেগা আর এখানে হচ্ছে ওমেগা আর, সেটার মান দেখা যাবে তার থেকে কম। তখন কি হয়, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, তখন কিন্তু এখানে বলটা একটু পিছলে যায়। এক্ষেত্রেও এখানে চাকাটা পিছলে যাবে। কোন দিকে পিছলাবে না সামনের দিকে পিছলাবে। এই রকম হলে সামনের দিকে পিছলাবে। আর যদি VCM ওমেগা আর যদি গ্রেটার দেন VCM হয়, ধরো একটা বল আমি প্রচুর জোরে স্পিন করলাম, রোটেট করলাম, তত স্পিডে আমি ছাড়লাম না, তখন কি হবে? তখন কি হবে না এইটা বেশি, তার মানে এই দিকেরটা বেশি হবে, তখন পেছনের দিকে পিছলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এটা এই ক্ষেত্রে পেছনের দিকে পিছলাবে। আর ওমেগা আর যদি VCM এর সঙ্গে সমান হয়, তাহলে সেটাকেই আমরা বলবো যে পিওর রোলিং, বিশুদ্ধ গড়ানো গতি। দেখো
তোমরা দেখো যে এই যে বিষয়গুলো এগুলো যে লিখে দিচ্ছি কিছুটা হলেও আমাদের কিন্তু এই টার্মগুলোর সঙ্গে একাত্ম হতে সময় লেগে যায়। যেহেতু তোমরা এখন লার্নিং স্টেজে আছো, প্রথম শিখছো, এই ক্ষেত্রে আমি বলবো যে গড়ানো, আবর্তন, ঘূর্ণন, চলন এগুলো আলাদা আলাদা করে আগে ফিল করার চেষ্টা করবে, কোনটা কি সেটা ভাববার চেষ্টা করবে, তারপরে তুমি এটা করবে। পিছলানো মানে কি, পিছলে যাওয়া মানে কি, হ্যাঁ এইটাকে যে আমি বলছিলাম এটা যদি এইভাবে রাস্তার উপর দিয়ে চলে এখানে কী হবে, কোনো রোটেশান নেই, কোনো রোটেশান না থাকলে এটাকে পুরোপুরি পিছলানো বলবো। আর গড়ানো মানে কি, এখানে গড়ানো মানে কি, এখানে যে ওমেগা আর হচ্ছে, ওমেগা আরের জন্য সে যতটা এগোনোর কথা ভিসিএমের সেই বেগটা, সেন্টার অফ মাসের সেই বেগটা একই হচ্ছে। এই কারণে এটাকে আমি বিশুদ্ধ গড়ানো গতি বলবো। অর্থাৎ বিশুদ্ধ গড়ানো গতির ক্ষেত্রে এই পয়েন্টের, অর্থাৎ যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে, চাকার যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে সেই পয়েন্টের সঙ্গে রাস্তার কোনো আপেক্ষিক গতি নেই। সেই পয়েন্টের সঙ্গে ভালো করে শোনো যে এখানে ওমেগা আর ইকুয়ালস টু ভিসিএম, এই জায়গাটা এই পয়েন্টটার কোনো নো রিলেটিভ স্পিড, দেখো ভিসিএম এইদিকে আর এইদিকে হচ্ছে ওমেগা আর, তাহলে আমি বলবো কি নো রিলেটিভ স্পিড উইথ রেসপেক্ট টু দ্য রোড। তাহলে এই রিলেটিভ স্পিড যদি না থাকে এখানে কিন্তু কোনো ঘর্ষণ কাজ করবে না, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। কি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কি চল ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ মিউ এস এমজি, মিউকে এমজি, এগুলো কোনোটাই এখানে কাজ করবে না। তাহলে এখানে স্যার তো পিছলে যাবে, যাচ্ছে কি করে না, এখানে একটা ডিফরমেশান হয়, এখানে রাস্তার এরকম একটা ডিফরমেশান হয়, তার ফলে এই বিন্দুগুলোর একটা আপেক্ষিক গতি থাকার কারণে এখানে কিন্তু এর একটা রোটেশনাল ফ্রিকশান সে এক্সপেরিয়েন্স করে। এই রোটেশনাল ফ্রিকশানের জন্য চাকাটা সামনের দিকে এগিয়ে যায়। এইগুলো তোমরা জানবে ধীরে ধীরে। এখন আমাদের যে জায়গাটায় আলোচনা হচ্ছে সেটাতে ফোকাস করতে হবে। ফার্স্ট আমরা বলবো যে এই রকম ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বলবো বিশুদ্ধ গড়ানো গতি বা পিওর রোলিং। তাহলে গড়ানো মানে আবর্তন নয়, আবর্তন হতেই পারে, একটা চাকাকে তুমি এক জায়গায় বেঁধে রেখে ঘুরিয়ে যাচ্ছ, একটা সাইকেল তোমার রয়েছে, সাইকেলের স্ট্যান্ড করে দিয়ে সাইকেলের চাকাকে ঘোরাচ্ছ, সেখানে কি হচ্ছে, সেখানে ঘূর্ণন হচ্ছে এবং সাইকেলের চাকার উপরে থাকা প্রত্যেকটা বিন্দুর আবর্তন হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে বিশুদ্ধ ঘূর্ণন। আবার সাইকেলে তুমি কোনো একটা বস্তুকে তুমি ছুঁড়ে দিলে, একটা মেঝের ওপরে কোনো বস্তুকে, একটা ব্লককে ঠেলে দিলে, সেখানে তোমার কি হচ্ছে, সেখানে চলন হচ্ছে। আর যখন সাইকেলটা তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, চলনও হচ্ছে, ঘূর্ণনও হচ্ছে। চলন আর ঘূর্ণন একসঙ্গে হলে তাকে আমরা এতদিন কি বলেছি, মিশ্র গতি বলেছি। এখানে ঠিক এক্স্যাক্টলি মিশ্র গতির কথা আলোচনা হচ্ছে। এবার মিশ্র গতির মধ্যে এটাকে আমরা রোলিং বলবো কখন, যখন এই কন্ডিশানটা ফুলফিল করবে। এবার নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো। এবারে আমরা নেক্সট আলোচনায় চলে যাব যে এই গড়ানোর ক্ষেত্রে এই পজিশানটা, এই পি বিন্দুটা টি সময় পরে কোন জায়গায় থাকবে। আমি যদি এটাকে এই দিকটাকে এক্স অক্ষ বলি আর এই দিকটাকে যদি ওয়াই অক্ষ বলি এবং ইনিশিয়ালি পি বিন্দুটার এই জায়গাটাকে আমি টি ইকুয়ালস টু 0 সময়ে আমরা বললাম পি এর স্থানাঙ্ক কী হবে, এই জায়গাটায় আছে, এইখানটায় ওয়াই অ্যাক্সিস আর এদিকে এক্স অ্যাক্সিস টেনেছি, মানে এর স্থানাঙ্ক হবে 0 0, স্থানাঙ্ক হবে 0 0। এবারে আমি কি করব না, টি সময় পরে চাকাটা গড়িয়ে গেছে, টি সময় পরে এই জায়গাটায় গেছে, তাহলে এখানে পি বিন্দুটা যেখানে ছিল সেই পি বিন্দুটা অন্য জায়গায় এসছে, ধরা যাক এই জায়গাটায় এসছে, আর একটু নিচের দিকে আঁকা যাক। এইটা হলো তোমার রেডিয়াস, এইটা হলো রেডিয়াস, আর এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, আর এখানে ভিসিএম স্পিড নিয়ে সে এগোচ্ছে। তাহলে এক্সের দিকে সে কতটা গেছে, দেখো এই যে সেন্টার অফ মাসটা এখান থেকে এখানে এলো, সে কত বেগে যাচ্ছে, ভিসিএম বেগে যাচ্ছে। এখানে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো ত্বরণের গল্প রাখিনি, এটা কিন্তু সমবেগে সামনের দিকে এগিয়ে গেছে। ত্বরণ থাকলে কী হবে সেটা তো পরের ব্যাপার। সমবেগে যদি এগিয়ে যায় তখন আমি এই ডিস্টেন্সটাকে কি বলবো, টি সময় পরে ভিসিএম ইন্টু টি। সমবেগের সূত্র কি, সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। তাহলে এখানে ভিসিএম ইন্টু টি দূরত্ব এগিয়ে গেল।
আর সঙ্গে সঙ্গে এই পি বিন্দুটা এই জায়গায় ঘুরে ঘুরে এইখানে এলো। টি সময়ে তার ওমেগা যদি কৌণিক বেগ হয় তাহলে তার টি সময়ে ঘূর্ণন কোণ কত হবে, কৌণিক সরণ কত হবে না থিটা ইকুয়ালস টু ওমেগা ইন্টু টি। এর জন্য এ একটু উপরে উঠবে, অর্থাৎ আমার এই দিকটা ওয়াই এর দিকে তার তাহলে সরণ হলো কত না এই দূরত্বটা, এটা পুরোটা আর, এইটা কস থিটা, এটা যদি থিটা হয় তাহলে কি হবে এইটা হবে আর কস থিটা, আর এইটা পুরোটা আর, তার মানে এইটা হবে আর মাইনাস আর কস থিটা। এই থিটাটার ভ্যালু কত ওমেগা টি, তাহলে আমি লিখব আর মাইনাস আর কস ওমেগা টি। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই ভর কেন্দ্রটা কিন্তু এতটা এগিয়েছে, আর এটা এই যে বিন্দুটা এটা কিন্তু পিছিয়ে এসছে। এই যে দূরত্বটা এটা হলো কত না হচ্ছে আর সাইন থিটা সমান আর সাইন ওমেগা টি। দেখো এই বিন্দুটা এইখানে ছিল, এখন এই জায়গাটা এসছে, সি বিন্দুটা সেন্টার অফ মাস এখানে ছিল, এখানে এসছে। সেন্টার অফ মাসের সরণ হয়েছে কত না ভিসিএম ইন্টু টি। এই দূরত্বটা দেখো ভালো করে লক্ষ্য করো, এই দূরত্বটা সেন্টার অফ মাসের সরণ হয়েছে। আর এখান থেকে পিছিয়ে গেছে কে না এই পি বিন্দুটা পিছিয়ে গেছে। পি বিন্দুটা কতটা পিছিয়েছে আর সাইন থিটা, তাহলে আলটিমেট এক্স ইকুয়ালস টু কত লিখব না ভিসিএম ইন্টু টি মাইনাস আর সাইন ওমেগা টি। এইটা হবে এক্স কোঅর্ডিনেট, অর্থাৎ আমার এখান থেকে এই দূরত্বটা আমি পাবো, এখান থেকে এই দূরত্বটা আমি পাবো ভিসিএম ইন্টু টি মাইনাস আর সাইন ওমেগা টি। এইটা হলো এক্স। আর ওয়াই কত পাবো না ওয়াই হলো এই দূরত্বটা আর মাইনাস আর কস ওমেগা টি। তাহলে এই যে পয়েন্টটা, এই পি পয়েন্টটার যে কোনো মুহূর্তে আমরা সরণ পেয়ে গেলাম। যে কোনো মুহূর্তে সরণকে যদি আমরা এইটাকে ও বিন্দু বললে, এইটা হবে তার স্থান ভেক্টর আর ভেক্টর। আর ভেক্টর সমান আমরা লিখতে পারবো আর কার না পি পয়েন্টে আর অফ পি, সেইটাকে আমরা লিখতে পারবো কি না আর পি সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা সকলেই জানি ভেক্টরের কনসেপ্ট আমাদের রয়েছে, সেখান থেকে আমরা লিখব ভিসিএম ইন্টু টি মাইনাস আর সাইন থিটা আর সাইন ওমেগা টি ইন্টু আই ক্যাপ। আর ওয়াই এর ভ্যালু কী লিখব আর মাইনাস আর কস ওমেগা টি ইন্টু জে ক্যাপ। এইটা হলো আমাদের পজিশান। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে কোনো মুহূর্তে পজিশান আমাদেরকে যদি বের করতে দেওয়া হয়, এখানে ওমেগা দিয়ে দেয় অথবা ভিসিএম ওমেগা এই সমস্ত সব কিছু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমরা একটা পার্টিকেলের পজিশান কোন মুহূর্তে কত সেটা আমরা বের করতে পারবো। এবং এই পার্টিকেলটা যে পথে চলে সেই পথটাকে বলা হয় সাইক্লয়েড। সাইক্লয়েড পথে এরকম করে একটা পথে পার্টিকেলটা যেতে থাকে। তাহলে আমরা এটা পজিশান পেলাম। এবারে আমাদের কি বের করতে হবে, বেগের মান বের করতে হবে। বেগের মান বের করতে গেলে আমরা কি বের করব না যে কোনো পার্টিকেলের বেগ, দুটো বেগ থাকবে যে কোনো পার্টিকেলের। এই ধরো পার্টিকেল, এর এইদিকে ভিসিএম রয়েছে আর এইদিকে বেগ থাকবে ওমেগা ইন্টু আর। হ্যাঁ, আর এইদিকে থাকবে ওমেগা আর। এইরকম একটা পার্টিকেল, এর এইদিকে ভিসিএম থাকবে, প্রত্যেকের ভিসিএম একই দিকে থাকবে, আর এইদিকে থাকবে ওমেগা ইন্টু আর। এইভাবে আমরা এই ভ্যালুগুলো যদি আমরা জানতে পারি তাহলে বিভিন্ন জায়গায় পার্টিকেল, এইখানে একটা পার্টিকেল আছে, এই ডিস্টেন্সটা যদি স্মল আর হয় তাহলে তার বেগ এইদিকে কত ওমেগা ইন্টু স্মল আর, আর এইদিকে আছে ভিসিএম। এই দুটো মিলিয়ে তার লব্ধি বেগ পাওয়া যাবে। হ্যাঁ, এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা ডিফারেন্সিয়েট করলে যে মানটা পাবো ভিপি সমান পাবো ডিআরপি বাই ডিটি। ডিআরপি বাই ডিটি সমান কী হবে না হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে ভিসিএম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে মাইনাস ওমেগা আর, আর সাইনটা হয়ে যাবে কস ওমেগা টি আই ক্যাপ। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে আরটা জিরো হয়ে যাবে, কস থেকে সাইন হয়ে যাবে আর মাইনাস হবে, মাইনাসে মাইনাস প্লাস ওমেগা আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এইটা হবে। এবার তুমি দেখো ভিপি আর টি ইকুয়ালস টু জিরোতে এটা কী হয়ে যাবে, এটা জিরোতে 1 হয়ে যাবে। ভিসিএম মাইনাস ওমেগা আর, দেখো টি ইকুয়ালস টু জিরোতে পি পয়েন্টটা এখানে ধরেছিলাম, তার বেগ হয়ে গেল ভিসিএম মাইনাস ওমেগা আর, আর এইটা জিরো হয়ে যাবে, সেটাই আমরা এখানে পেয়েছিলাম।
হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু এই পার্টিকেলের বিভিন্ন অবস্থানের বেগের মান পেয়ে যাব। আমরা নিউমেরিক্যালি করব, আমাদের পিডিএফে অনেকগুলো নিউমেরিক্যাল দেওয়া আছে, সেই নিউমেরিক্যালগুলো আমরা করে ফেলব। তার আগে আমরা এখানে যেইগুলো দেওয়া থাকে সাধারণত এক্সামে জানতে চাওয়া হয় সেইগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা দেখে নাও। দেখো এই রকম অবস্থায় এখানে বিশুদ্ধ গড়ানুগতির ক্ষেত্রে এখানে যদি পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটার বেগ এই দিকে হয় ভিসিএম, গ্রাউন্ডের রেসপেক্টে, অবশ্যই গ্রাউন্ডের রেসপেক্টে এখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে এর বেগটা হবে, এইদিকে একটা বেগ থাকবে আর এইদিকে একটা ওমেগা আর বেগ থাকবে। আবার বিশুদ্ধ পিওর রোলিংয়ের জন্য আমরা জানি কি ওমেগা আর ইকুয়ালস টু ভিসিএম। এখানে এই দুটো বেগের যোগফল কত হবে? তাহলে এই দুটো বেগের লব্ধি আমরা জানি এদের মধ্যে 90 ডিগ্রি কোণ হলে দুটো বেগের লব্ধির মান কত হয়? ভি স্কোয়ার ভি ইকুয়ালস টু √ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। এখানে আমরা কি করব না ওমেগা আর এর স্কোয়ার, এটার জন্য একটা এদিকে ওমেগা আর এদিকে হচ্ছে ভিসিএম ওমেগা আর এর স্কোয়ার প্লাস ভিসিএম স্কোয়ার লিখব। এবারে এই দুটো সমান, যে কোনো একটা লেখো, ওমেগা আরকে ভিসিএম লিখতে পারো, ভিসিএম স্কোয়ার প্লাস ভিসিএম স্কোয়ার, তাহলে হবে √ওভার 2 ভিসিএম। অর্থাৎ এই যে পার্টিকেলটা এই মুহূর্তে এখানে আছে তার বেগ হবে √2 ভিসিএম। কার রেসপেক্টে বেগ হবে? না গ্রাউন্ডের রেসপেক্টে তার বেগ হবে এটা। এইখানে যে পার্টিকেলটা রয়েছে এর বেগ কত হবে? না এর বেগ খুবই সহজ, দুটোই একই দিকে হবে। ভিসিএম যেদিকে আছে ওমেগা আরও সেদিকে আছে, আবার ভিসিএম আর ওমেগা আর সমান। সেই কারণে আমরা এই অবস্থান যদি বলি এটাকে বি অবস্থান দিয়ে দিই, বি অবস্থানে, আর এ অবস্থানে আমরা পাবো ওমেগা আর প্লাস ওমেগা আর। এখানে ভেক্টর রাশি একই দিকে থাকলে যোগ হয়ে যায়, তাহলে এখানে তার যে ভিপি পাবো সেই ভিপিটা হবে 2 ওমেগা আর সমান হবে 2 ভিসিএম। আর এইখানে তো 0 আমরা পেয়েছি, এইখানে কত হবে? না এখানে যদি আমরা সি বিন্দু দিই, ওমেগা আর এদিকে আর ভিসিএম এদিকে ওমেগা আর এদিকে, তাহলে সি বিন্দুতে যে বেগ পাবো সেই বেগটা কী হবে? ভি পার্টিকেল ইকুয়ালস টু হবে ভিসিএম স্কোয়ার প্লাস ওমেগা আর এর স্কোয়ার। সেখান থেকেও আমরা পাবো √2 ইন্টু ভিসিএম। এই জিনিসগুলো কেবল তোমাদেরকে মনে রাখতে হবে। এই হলো বিভিন্ন বিন্দুর বেগ। এবার বিভিন্ন বিন্দুর বেগ আমি শুধু বর্ডারের নিয়েছি, এবার এইখানে দেখাই, এখানে বা যে কোনো জায়গায় তুমি দেখাও, তাহলে এইদিকে হবে ওমেগা স্মল আর, এটা যদি আর দূরত্বে থাকে, আর এইদিকে হবে ওমেগা আর, যাই হোক না কেন। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমি এ বি সি ডি দিয়ে দিই, ডি বিন্দুতে যদি পার্টিকেল থাকে পি পার্টিকেলের বেগ হবে সমান হবে ওমেগা স্মল আর স্কোয়ার। এবার আর এর ভ্যালুটা যখন দেওয়া থাকবে নিউমেরিক্যালে তোমরা এটা সহজে বুঝতে পারবে, ওমেগা আর স্কোয়ার প্লাস ওমেগা ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে কী হবে? ওমেগা ইন্টু স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। এইভাবে তুমি এই যে চাকাটা গড়িয়ে যাচ্ছে অনুভূমিক রাস্তায়, কোন রাস্তায় গড়িয়ে যাচ্ছে? এটা হচ্ছে অনুভূমিক রাস্তায় চাকা গড়িয়ে যাচ্ছে, এবং সেটা কিভাবে গড়িয়ে যাচ্ছে? না পিওর রোলিং, অর্থাৎ ওমেগা আর এবং ভিসিএম সেন্টার অফ মাসের যে বেগ সেটার সঙ্গে ওমেগা ইন্টু আর, অর্থাৎ ওমেগা এখানে কৌণিক বেগ, এই ওমেগাটা ইকুয়ালস টু এখানে কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে ভিসিএমটাও কনস্ট্যান্ট। এইভাবেই যে এগিয়ে যাচ্ছে, তার জন্য এখানে বেগটা এরকমভাবে আমরা পেলাম। হ্যাঁ, এবারে আমরা যে কোনো একটা পার্টিকেলের বেগ আমরা সেন্টার অফ মাসের সাপেক্ষে বের করব আর গ্রাউন্ডের সাপেক্ষে বের করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? না আমরা ফার্স্টে যেটা আমরা রিলেটিভ ভেলোসিটির যে কনসেপ্ট সেখান থেকে আমরা পাবো কি না, ধরো একটা চাকা এইরকমভাবে গড়িয়ে এগিয়ে যাচ্ছে, এখানে আমার গ্রাউন্ড, এর সাপেক্ষে চাকাটার সেন্টার অফ মাসের একটা এই দুটো আঁকার কিছু নেই, এখানে আমি বড় করে একটা চাকা আঁকি, এরকম করে আমি চাকা আঁকবো। এখানে সেন্টার অফ মাস আছে, এইখানটা ধরো অরিজিন আছে, তাহলে সেন্টার অফ মাসের এইটাকে যদি আমি গ্রাউন্ড বলি, তাহলে সেন্টার অফ মাসের যে স্থান ভেক্টর, সেই স্থান ভেক্টর কত হবে? এটাকে যদি সি দিয়ে আমি লিখি তাহলে এটা হবে আর সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যার রেসপেক্টে হবে সেটা পরে রাখবে। হ্যাঁ, তাহলে আর সেন্টার অফ মাস আর সিজি মানে কি? এটা হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, কার সাপেক্ষে? না জি দেওয়া আছে, দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে, ভূমির সাপেক্ষে।
ভূমির সাপেক্ষে। এইটা সবাই খুব ভালো করে খাতায় নিজের মতো করে প্র্যাকটিস করো। তাহলে আর সিজি, আর এখানে যে পার্টিকেলটা আছে যে কোনো একটা পার্টিকেল, সেই পার্টিকেলটা যদি আমি পজিশান বের করি এই সি এর রেসপেক্টে, তাহলে আমি কি লিখব? আর পার্টিকেল উইথ রেসপেক্ট টু সি। সেটা আমি কি পাবো না, হচ্ছে চাকার ওপর একটি কণার অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? সি ফর ভরকেন্দ্র। এটা হবে ভরকেন্দ্রের সাপেক্ষে। এটা আমরা পাবো। এবারে দেখো এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা কি না, একেবারে গ্রাউন্ডের সাপেক্ষে এই পার্টিকেলটার অবস্থান, যেটা আমরা এত সময় আলোচনা করেছি, আমরা সেটাকে বিশ্লেষণ করে 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 আমরা একেবারে দেখার চেষ্টা করেছি। এবারে আমরা ভেক্টরের সাহায্য নিলে কি পাবো দেখো, যে এটা ত্রিভুজ সূত্র যদি হয় ও সি প্লাস সিপি সমান হবে জিপি। তাহলে আর সিজি, আর হচ্ছে পি, পার্টিকেল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। যে কোনো মুহূর্তে এই পার্টিকেলটার গ্রাউন্ডের সাপেক্ষে যে অবস্থান ভেক্টর সেটা কি হবে? আর পিজি। তাহলে এটা কি বলতে হবে? চাকার ওপর একটি কণার অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে। ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা কী পাবো না, এইটা সমান আমরা পাবো আর সিজি ছিল এটা, আর এটা হচ্ছে আর পিজি। আর পিজি সমান আমরা পাবো আর সিজি প্লাস আর সিপি, এটা হলো আর সিপি। তাহলে আর সিজি প্লাস আর, এটা হচ্ছে আর পিসি। দেখো আর পিসি লিখেছে, এটার সাপেক্ষে আর পিসি। কেমন? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর পিসিটা আগে লিখব, প্লাস এখানে আমরা ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি বলে কিন্তু মনে রাখার সুবিধার্থে এইটা লেখা ভালো। দেখো আর সিজি, দেখো প্রথমে যাই থাকুক না কেন আর ভেক্টর, এটা যদি এ বি থাকে তাহলে আমরা কি লিখতাম? আর এ সি প্লাস আর সি বি। এটা মনে রাখার জন্য বললাম। দেখো এ বি আছে, এ বি থাকবে, মাঝে সিটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। এইখানেও তাই, আর পিজি লিখছো তুমি, প্রথমে পিটা সাউন্ড হচ্ছে, পিটা লিখে দাও। এবারে কার সাপেক্ষে? সেন্টারের সাপেক্ষে। তাহলে পি উইথ রেসপেক্ট টু সি। তারপরে তুমি এটাকে, এই সিটাকে এলিমিনেট করার জন্য এখানে প্রথমে সি লিখে দাও আর পরে জি লিখে দাও। এইভাবে তুমি মনে রাখবে। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী আর পিজি, দেখো এটাকে না দেখে আমি যদি লিখতে চাই, পার্টিকেল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সমান আর পার্টিকেল উইথ রেসপেক্ট টু আলাদা একটা বিন্দু সি প্লাস আর সি উইথ আর সি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো পিজি পিসি সিজি, সিসি চলে গেল, কেটে গেল। এই রকম করে তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবার এটা কেন করলাম, এটা কি করলাম? আর পিসি। এবার এটা কেন করলাম দেখো, এইটা হচ্ছে একদম তোমার অরিজিনাল, একদম জেনুইন এর অবস্থান ভেক্টর। এটা করে আমাদের লাভ কি না, একে যদি ডিফারেন্স করে দিই, ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, তাহলে কি হবে? আমরা টাইমের রেসপেক্টে দু পক্ষকে, বাম পক্ষ এবং ডান পক্ষকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা কী পাবো না, এখানে আর পিজি, এখানে কি লিখব? আর পিসি, আর এখানে লিখব আর সিজি। এবারে পিজি গ্রাউন্ডের সাপেক্ষে পার্টিকেলের যে পজিশান, সেটাই হচ্ছে এই পার্টিকেলটার বেগ, প্রকৃত বেগ। আমরা অন্য কার সাপেক্ষে কোনো দিন নেব? আমরা একটা বস্তুর বেগ বলতে আমরা কার সাপেক্ষে নিই? একেবারে যেখানে যার সাপেক্ষে আমরা সব কিছু বিবেচনা করি, গ্রাউন্ডের সাপেক্ষে আমরা এখানে বিভিন্ন বস্তুর চলাফেরা বিবেচনা করি। এই কারণে এইটাই হচ্ছে পার্টিকেলটার অ্যাকচুয়াল যে স্পিড বা বেগ আমি বলবো, সেটাই কিন্তু অ্যাকচুয়াল। এটাকে ভিপি যদি লিখিও হবে, ভিপিজি সমান হবে
ভিপিসি প্লাস ভিসিজি। এই ভিসিজিটা কি ভালো করে লক্ষ্য করো। সিজিটা হচ্ছে সেন্টারের বেগ, কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। সেন্টারের বেগ সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে সেন্টার অফ মাসের গতিবেগ। অর্থাৎ আমি এটাকে এরকম লিখব, ভিপিসি প্লাস ভি সেন্টার অফ মাস। এই সিজিটাকে আমরা সেন্টার অফ মাস বলে আমরা লিখতে পারি। তাহলে ভিপিজি ইকুয়ালস টু ভিপিসি, অর্থাৎ এই পার্টিকেলটার সেন্টারের সাপেক্ষে গতিবেগ প্লাস সেন্টার অফ মাসের সাপেক্ষে গতিবেগ, যেটা আমরা এতক্ষণ আমরা আলোচনা করেছি। এটাই হচ্ছে সেন্টারের সাপেক্ষে কোনো কণার গতিবেগ যেটা, সেটা ঘূর্ণনের জন্য হচ্ছে, সেটাই হচ্ছে ওমেগা আর। এখানে আমি ভেক্টর চিহ্ন দিচ্ছি, এই ভেক্টরের সঙ্গে ওমেগা ভেক্টর বা আর এর ভেক্টরের কোনো রিলেশন নেই, এই যেন পুরোটা টেনে দিয়েছি, প্লাস ভিসিএম। দেখো আমরা এতক্ষণ কিন্তু এই ভিপি পার্টিকেলের যে বেগটা আমরা চেয়েছিলাম, ভিপি যখন লিখবো সেটাই হচ্ছে ভিপি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবারে আমরা এইটা লিখতে পাচ্ছি, কেমন? এবারে ভরকেন্দ্রটার কোনো কারণে বেগ যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে? ভরকেন্দ্রটার বেগ বাড়লে আমি কি করতে পারবো? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ভরকেন্দ্রের একটা ত্বরণ পাবো। অর্থাৎ আমি যদি এই রিলেশানটাকে আরেকবার ভালো করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, এটাকে কোনো কিছু কঠিন ভাবার কিচ্ছু নেই, একদম সহজ। তুমি ইজিলি যদি বুঝতে পারো তোমার কাছে কোনো ব্যাপার নয়, এটাকে বারবার তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, নিজের মতো করে লিখে লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, তাহলে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ ভিপি পার্টিকেলের বেগের পরিবর্তন সমান কী হবে? ডিডিটি অফ ওমেগা আর প্লাস এটা হচ্ছে ভিসিএম, ডিডিটি অফ ভিসিএম। তাহলে এটা কি? এ পার্টিকেল সমান হবে এ, এই যে ওমেগা আর এর চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এ, এটা পিসি লিখলেই ভালো হতো, ভিপিসি লেখাই থাকুক, ভিপিসি ওমেগা আরটা পরে লিখবে। তাহলে এপিসি প্লাস এটা হচ্ছে কি না ভিসিএম, এসিএম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকেলের যে ত্বরণ, সেই ত্বরণ একটা হচ্ছে ভরকেন্দ্রের ত্বরণের জন্য থাকে, আর সেন্টারের সাপেক্ষে ওই পার্টিকেলের ত্বরণের জন্য থাকে। এবারে তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যেখানে ভরকেন্দ্রের ত্বরণ হচ্ছে এখানে কিন্তু ওমেগাটারও চেঞ্জ হচ্ছে। ওমেগা নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওমেগা নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে আমি কি লিখতে পারবো না, এখানে আমার দুটো ত্বরণ থাকবে। দেখো একটা বৃত্তীয় গতিতে যে পার্টিকেল ঘুরছে, এখানে যে পার্টিকেলটা রয়েছে তার একটা ত্বরণ কেন্দ্রগামী হয়, সেটাকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলি, এটাকে এসি দিয়ে লিখি। আর যদি ওমেগা যদি চেঞ্জ হয় তাহলে আমরা কি বলি? এই দিকে তার একটা ত্বরণ রয়েছে, সেই ত্বরণটা কি? ট্যানজেন্সিয়াল ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ। তাহলে একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ত্বরণ আর একটা ট্যানজেন্সিয়াল ত্বরণ, ঠিক আছে? তাহলে এই পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখছি ভিসিএম, ধরো এইরকম একটা পার্টিকেল এই জায়গাটায় রয়েছে, তার সেন্ট্রিপিটাল ত্বরণ এদিকে কাজ করছে, ট্যানজেন্সিয়াল ত্বরণ এদিকে কাজ করছে, আর একটা ত্বরণ ভিসিএমের জন্য সেন্টার অফ মাস তড়িত হওয়ার জন্য আমরা এখানে এসিএম কাজ করছি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে একটা পার্টিকেলের ত্বরণকে এই পিসির ভেতরে দুটো জিনিস আছে, পিসির ভিতরে আছে এটি আর একটা হচ্ছে এসি। হ্যাঁ, যেহেতু ওমেগাটা চেঞ্জ হচ্ছে তার জন্য সেখানে একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন আছে, এবং প্রত্যেকটার মান আমরা সকলেই জানি। এটিকে আমরা কি লিখি না হচ্ছে আর ইন্টু আলফা, এখানে যে ক্যাপিটাল আর লিখছি, অর্থাৎ এখানে ব্যাসার্ধ গুণিতক কৌণিক ত্বরণ, সেটাকে আমরা বলছি আলফা। এই আলফাটাকে আবার আমরা এরকম লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি। হ্যাঁ, আলফাটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এসি সমান কি? এসি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, অথবা ওমেগা স্কোয়ার ইন্টু আর। ওই মুহূর্তে যে ওমেগা, সেই ওমেগার মানটা আমাকে বের করতে হবে, তার সঙ্গে আমাকে ওই রেডিয়াস গুণ করে দিতে হবে, করে দিলে আমরা এসি পেয়ে যাব। তাহলে এসি আর এটি কী হলো আমরা জানি। আর এ সেন্টার অফ মাস ওটা তো আমরা পেয়েই যাব, এটা আমাদের জানা থাকবে, এটা দেওয়া থাকবে, এ সেন্টার অফ মাস জানা থাকবে। সেইগুলো জানা থাকলে আমাদের এইগুলো ভেক্টর কোন দিকে কার ডিরেকশান সেটা তো অবশ্যই আমরা জানি। সেই ডিরেকশান অনুযায়ী আমরা কিন্তু এই এর ত্বরণ, টোটাল ত্বরণ, এই পার্টিকেলটা টোটাল ত্বরণ একটা নির্দিষ্ট মুহূর্তে কত সেটা বের করতে পারবো। সবচেয়ে সহজ হবে আমরা এসি আর এটি, এরা হচ্ছে 90 ডিগ্রিতে থাকে,
এদের প্রথমে আমরা লব্ধি নিয়ে নেব, তার সঙ্গে আবার এ সেন্টার অফ মাসের লব্ধি নেব, নিলে আমরা কিন্তু লব্ধি ত্বরণ এখানে নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এই হলো গিয়ে একটা চাকার মধ্যে থাকা কোনো বিন্দুর ত্বরণের হিসেব আর বেগের হিসেব। তাহলে আবারও ভালো করে এটাকে একসঙ্গে লিখে দেওয়া যাক। প্রথমে আমরা আর পি পেয়েছিলাম, আর পি সমান কি না, আর পি সমান হচ্ছে আর পিসি প্লাস আর সি জি, আর পিজি অ্যাকচুয়ালি এটা পি লিখব। ভিপি সমান কি পেলাম না, ভিপিসি সেন্টার অফ মাসের সাপেক্ষে পার্টিকেলটার গতিবেগ প্লাস এটা হচ্ছে সেন্টার অফ মাসের গতিবেগ ভিসিজি, এইটা অ্যাকচুয়ালি কি হয়েছিল ভিপিসি প্লাস ভিসিএম। তারপরে আমরা কি পেয়েছিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করি, এপি পার্টিকেলের অ্যাক্সিলারেশন সমান হবে এপিসি প্লাস এসিএম সেন্টার অফ মাসের ত্বরণ। এই পিসিটা আবার কি আমরা বলেছি যে এসি প্লাস এটি প্লাস এসিএম। এবার এগুলোকে নিউমেরিক্যালি যতক্ষণ না আমরা করছি তত সময় কিন্তু আমরা এগুলোকে খুব সহজে যে বুঝতে পারছি তা কিন্তু নয়, কিন্তু আমরা ফিল করতে পারছি। অনেকেই তোমরা যারা ওপাশে রয়েছো প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছো যে কিছু একটা বেশ সুন্দর জিনিস আছে। এবার এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে তোমাকে বলা হলো যে এইরকম একটা চাকা আছে, সেই চাকাটা পিওর রোলিংয়ে যাচ্ছে। এবারে এই চাকাটার উপরে এইরকম একটা বিন্দু জন্য দরকার নেই, তোমার হচ্ছে বলবে যে এইরকম একটা বিন্দুর জন্য ত্বরণের মান নির্ণয় করো, যেখানে বলে দিয়েছে যে এসিএম দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওমেগা দিয়ে দিয়েছে 2t, ওমেগা মানে রেডিয়ান পার সেকেন্ড এককে হয়, এইগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 1 মিটার। তাহলে তোমাকে এবারে বের করতে হবে যে এই যে পার্টিকেলটা এখানে রয়েছে, এই পার্টিকেলটার অ্যাকচুয়ালি ত্বরণ কত। তাহলে তোমাকে কি বের করতে হবে, এসিএম দিয়ে দিয়েছে, তাহলে এসি বের করতে হবে। এসি মানে কি ওমেগা স্কোয়ার ইন্টু আর বা ভি স্কোয়ার বাই আর, এই সূত্র লাগিয়ে বের করতে হবে। আর এটি বের করতে হবে, এটি বের করা খুবই সহজ। এটি হচ্ছে কি আর ইন্টু আলফা, আর ইন্টু ডি ওমেগা বাই ডিটি। আলফা মানে কি কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। তাহলে ডি ওমেগা বাই ডিটি, আর এর মান হচ্ছে এখানে 1 মিটার, 1 গুণিতক ডি ওমেগা বাই ডিটি। এখানে ওমেগা যদি 2t হয়, ডি ওমেগা বাই ডিটি কী হবে সমান হবে 2 হবে, তাহলে 1 গুণিতক 2, তাহলে এটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি আমরা পেয়ে গেলাম। এবারে আমাকে বলছে যে ওই মুহূর্তে, যে মুহূর্তে ওমেগাটা এইটা আছে, টি এর মান কিছু দিয়ে দেবে, টি ইকালস টু 1 সেকেন্ড বা কিছু দিয়ে দেবে, যে টি ইকালস টু 1 সেকেন্ড হলে হ্যাঁ আমাদের এসিটা আমরা পাবো না, নইলে পাবো না। এসিটা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, কারণ ওমেগার এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওমেগার পরিবর্তন হয়ে যাওয়া মানে এসি এর পরিবর্তন। এখানে তোমাকে একটা টাইম দেওয়া থাকবে, 1 সেকেন্ড হলে আমরা এসি কত পাবো, 1 সেকেন্ডে ওমেগা কী হবে, ওমেগা ফর 1 সেকেন্ড 2 × 1 সমান হবে 2 মিটার পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা স্কোয়ার কী হবে 4, এটাকে 1 সেকেন্ড করব না আমরা, এটাকে আমরা 2 সেকেন্ড √2 এটাকে আমরা করব কি 1/√2 সেকেন্ড করে দিই, বা √3/2 সেকেন্ড করবো আমরা। √3/2 সেকেন্ড হলে টি ইকালস টু √3 প্রবলেমে দেওয়া থাকবে, এটা আমার কিছু নেই, এখানে নিউমেরিক্যাল প্রবলেমে দেওয়া থাকবে, তোমাদের এটা সুবিধা হবে, ক্যালকুলেশান একটা সুবিধা আসবে বলে এটা আমি দিচ্ছি যে √3/2 সেকেন্ড হলে তাহলে এখানে ওমেগার ভ্যালু কী হবে √3, এখানে 2 × √3/2 হবে, এটা হবে √3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে √3/2 সেকেন্ড পরে এসি এর ভ্যালু কত হবে না হচ্ছে √3, এটা তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে √3 এর স্কোয়ার ইন্টু 1। তাহলে টি ইকালস টু √3/2 সেকেন্ড হলে ওমেগা হয় √3 রেডিয়ান পার সেকেন্ড। সেখান থেকে আমরা পাবো এসি সমান পাবো √3 এর হোল স্কোয়ার ইন্টু আর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে বলবে যে পার্টিকেলটা এই পজিশানে আছে, সেটাও তোমাকে বলে দেওয়া থাকবে, নইলে তুমি কোথা থেকে শুরু করেছিল পার্টিকেলটা সেটা তো বুঝতে পারছো না। এবারে তোমার তাহলে এটি কোন দিকে, এই দিকে, এসিএম কোন দিকে, এই দিকে, এসি কোন দিকে, এই দিকে।
এবার তুমি বের করো, এসি, এটাকে যদি তুমি এক্স অক্ষ ধরো, তাহলে কোন দুটো একই দিকে, এটি আর এসিএম, এই দুটো একই দিকে আছে, তাহলে এই দুটোকে আমি সরাসরি যোগ করে দেবো এবং এটাকে যদি আই ক্যাপ দিয়ে লিখি, তাহলে এসি হবে √3 জে ক্যাপ। এই দিকটাকে আমি আই ক্যাপ এক্স অক্ষ দিচ্ছি, এই দিকটাকে জে ওয়াই অক্ষ ধরছি, হ্যাঁ, জে ক্যাপ দিচ্ছি। তাহলে কী হবে, এসিটা হবে কত না, এসি হবে √3 জে ক্যাপ। হ্যাঁ, √3 হলো কেন, এই যে এসিটা হবে 3, √3 নয় 3, এসিটা হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসি আর এটি যোগ হয়ে যাবে, কারণ এরা একই দিকে আছে, দুটো ভেক্টর একই দিকে থাকলে তারা সরাসরি যোগ হয়ে যায়, তাদের মানগুলোকে সরাসরি যোগ করে আমরা লিখতে পারি। আর এটা হবে 4i ক্যাপ। তাহলে এপি পার্টিকেলের যে নেট অ্যাক্সিলারেশান হলো তার ভ্যালু আমরা পাবো, এপি সমান হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই মুহূর্তে যখন পার্টিকেলটা আছে, এর যে ত্বরণ হবে তার ভ্যালু হবে এইটা, পার্টিকেলের ত্বরণ। এই হলো আমাদের গড়ানুগতি। গড়ানুগতির কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। গড়ানুগতিতে তেমন কিছু বেসিক থিওরি নেই, কিন্তু তোমাকে বিষয়টা বুঝতে হবে যে গড়ানো কেন বলছে, রোলিং। দেখো, একটা চাকাকে আমরা গড়িয়ে নিয়ে যাই, যখন চাকাটাকে জোরে গড়াতে চাই কখনো কখনো চাকাটা স্কিড করে যায়, একটু ঘুরে যায়। তোমরা দেখেছো যখন কোনো নরম দুর্বল মাটিতে কোনো চাকা পড়ে তখন চাকাটা ঘুরে যায়, তোমরা দেখেছো। আবার যখন ভালো মাটিতে চাকাটা পড়ছে তখন সুন্দরভাবে গাড়ি এগিয়ে যাচ্ছে। এই যে চাকা ঘুরছে, কোনো স্লিপ খাচ্ছে না, রাস্তার উপরে স্কিড করছে না, তখন সে কিন্তু গড়ানো গতিতে যাচ্ছে। হ্যাঁ, গড়ানো গতিটা বিশুদ্ধ হয় কখন না, যখন সেন্টার অফ মাসের গতিবেগ, চাকার একটা সেন্টার অফ মাস থাকে, সেই সেন্টার অফ মাসের গতিবেগ ω/r, অর্থাৎ চাকার প্রান্তভাগে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের রৈখিক গতিবেগের সঙ্গে সমান হয়, তখন সেটা গড়িয়ে যায়, তাকে আমরা বলি বিশুদ্ধ গড়ানো গতি। এই গতির ক্ষেত্রে যদি বিভিন্ন পার্টিকেলের, আমি এই চাকাটার উপর বিভিন্ন পার্টিকেল দেখি, প্রত্যেকটা পার্টিকেলের বেগের মানের এবং দিকের পরিবর্তন ঘটে। এই ব্যাপারটাই আমাদের জানার জন্য এত কিছু বলা। ওই আমরা যে চলনের সঙ্গে ঘূর্ণন বা রোলিংয়ের একটা পার্থক্য ওটাই, যে এখানে প্রত্যেকটা পার্টিকেলের গতিবেগের মান এবং দিক সমান। এখানে কিন্তু এই সিএম ছাড়া সেন্টার অফ মাসের একটা নির্দিষ্ট স্পিড আছে, আর প্রত্যেকটা পার্টিকেলে কিন্তু গতিবেগের মান, দিক সব কিছু সবসময় পরিবর্তন হচ্ছে। শুধু প্রত্যেকটার আলাদা নয়, পরিবর্তনও হচ্ছে। কিছু কিছু পার্টিকেলের একই হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরিবর্তন হচ্ছে। এইটাই হচ্ছে গড়ানুগতির বৈশিষ্ট্য। আর এই পরিবর্তনের কারণে একটা পার্টিকেলকে যদি আমি তাক করি, চোখ দিয়ে দেখি, ভালো করে লক্ষ্য করি, তাহলে সেই পার্টিকেলটার সাইক্লয়েড মোশন দেখব, একটা নির্দিষ্ট পথে যাবে এবং সেই পথটা একটা জটিল পথ। সেই পথটা যে আকৃতির পথ তাকে বলা হয় সাইক্লয়েড পথ। এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, প্লাস এই কনসেপ্টগুলো তোমাকে বৃত্তীয় গতি প্লাস আবর্তন, এই তোমার যে ঘূর্ণন গতি রয়েছে সেই গতিগুলোর সব কনসেপ্ট মিলিয়ে তোমাকে এখানে এটা বুঝে ফেলতে হবে। এর সঙ্গে পিডিএফ নোট থাকছে, প্রথমে তোমরা পিডিএফ নোটটা দেখবে, তারপরে তোমরা ভিডিও ক্লাস করবে, ভিডিও ক্লাসের নোট নিজের মতো করে করবে। করার পরে তোমরা পিডিএফ নোটের পেছনে এখানে কোনো নিজে করা দেওয়া নেই, হ্যাঁ, যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলো নিজে করার চেষ্টা করবে, আর না পারলে তুমি তবেই দেখবে, ওটাই তোমাদের নিজে করো, ঠিক আছে? ওটাই করে যাও, পরে হয়তো নিজে করো আমি যোগ করতে পারি, এই মুহূর্তে নিজে করা যোগ করা নেই। তোমরা কিন্তু বিষয়টা ভালো করে দেখো, উদাহরণ যথেষ্ট আছে, সেগুলো দেখলেই তোমরা পেরে যাবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর এটা আমি বলবো, বাংলা মিডিয়ামের যে বই, টেক্সট বইগুলো আছে ওটাতে, ওগুলোতে ভালো করে নেই, হ্যাঁ, এটা এই নোটটাতে রয়েছে এবং এখান থেকে কোশ্চেন পড়ে। বাংলা মিডিয়ামের বইগুলোতে সে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে, কিন্তু একটানা একটা যে আলোচনার প্রয়োজন সেটা হয়তো তুমি সেখানে পেতে না। এই কারণে এই ভিডিওটা করা হয়েছে। এখানে তুমি আশা করি সিনসিয়ারলি দেখবে এবং এটাকে কঠিন বলে ভাববে না। একেবারে তোমাদেরকে অনুরোধ যে এটা খুবই সহজ একটা বিষয়, তোমরা নিউমেরিক্যালগুলো যদি ভালো করে পিডিএফে ফলো করো তোমাদের কঠিন লাগবে না। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো।